সিজেপি প্রোটেস্ট নিয়ে আজ সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে। বিশেষ করে এই আন্দোলনের সময় যেসব ছাত্রছাত্রী এবং প্রোটেস্টারদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল সেই মামলাগুলি নিয়েই আদালতে শুনানি চলছে। আপনারা জানেন, সিজেপি আন্দোলনকারীদের অন্যতম বড় দাবি ছিল প্রতিবাদে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের বিরুদ্ধে যেসব এফআইআর করা হয়েছে সেগুলি সরকারকে প্রত্যাখ্যান করতে হবে। এবার সেই বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে আন্দোলনকারীরা বড়সড় স্বস্তি পেল। আদালত জানিয়েছে, নির্দোষ কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো ধরনের জোরপূর্বক ব্যবস্থা নেওয়া যাবে না, বিশেষ করে যাদের নামে আগে থেকে কোনো ক্রিমিনাল কেস নেই, কোনো অপরাধমূলক রেকর্ড নেই, তাদের বিরুদ্ধে করা মামলাগুলিকে প্রত্যাহার করার প্রক্রিয়া শুরু করতে হবে। এই বিষয়ে কেন্দ্রীয় সরকার এবং 7টি রাজ্যকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নোটিশও পাঠানো হয়েছে। গোটা মামলায় এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হিসেবেই দেখা হচ্ছে। এই মামলাটি আদালতে পৌঁছেছিল কারণ আন্দোলনের সময় পুলিশের ভূমিকা নিয়েও একাধিক গুরুতর প্রশ্ন উঠেছিল। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ, পেলেট গান ব্যবহার এবং অতিরিক্ত বল প্রয়োগের কথা সামনে এসেছিল। ওই ঘটনায় বহু ছাত্রছাত্রী আহত হয়েছিলেন এবং কিছু আইনজীবীও আহত হয়েছিলেন, এমনকি কিছু সাংবাদিক এবং মিডিয়া ওয়ার্কাররাও চোট পেয়েছিলেন। এরপর থেকে আদালতে মামলা চলে। এখন সুপ্রিম কোর্ট জানিয়েছে যে নির্দোষ ছাত্রছাত্রীদের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে হবে এবং গোটা ঘটনাটির ওপর নিয়মিত নজরদারি চালাতে হবে। শুধু তাই নয়, ভবিষ্যতে এই ধরনের প্রোটেস্ট বা সংঘর্ষের সময় যাতে কারা কি করছে সেটা পরিষ্কারভাবে বোঝা যায়, সেজন্য বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা এবং প্রয়োজনীয় মনিটরিং সিস্টেম বসানোরও নির্দেশ দেওয়া হয়েছে। কারণ আন্দোলনের ভিড়ে মুখ ঢেকে কারা ঢুকলো, কে হামলা করলো, কে উস্কানি দিল, তারপর পরে সবাই সাধু সেজে বেরিয়ে গেল, এই নাটক আর কতদিন চলবে? আদালত এটাও জানিয়েছে, তদন্তের পরে কেউ যদি সত্যি দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। কারণ এই ঘটনার আরেকটি দিকও রয়েছে, যেটাকে ইচ্ছা করে পুরোপুরি মুছে ফেলা যাবে না। আন্দোলনের সময় প্রায় 130 জন পুলিশ কর্মীও আহত হয়েছিলেন। সুপ্রিম কোর্ট জানিয়েছে, যারা পুলিশের ইউনিফর্ম না পরে ভিড়ের মধ্যে ঢুকেছিল, যারা মুখ ঢেকে অজারকতা সৃষ্টি করার চেষ্টা করেছিল, যারা পরিস্থিতি খারাপ করার জন্য পরিকল্পিতভাবে সেখানে উপস্থিত হয়েছিল, তাদেরকেও শনাক্ত করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ আদালতের অবস্থান এখন পরিষ্কার, কোনো নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে না। কিন্তু প্রতিবাদের সুযোগ নিয়ে যদি কেউ হিংসা ছড়ায়, জনতাকে উস্কায় বা সরকারি কর্মীদের উপর হামলা করে, সরকারি জিনিস ভাঙে, তাহলে শুধু আমি প্রোটেস্টার বলে সে বেঁচে যাবে না। আমরা নিজের চোখেই সেই ছবি দেখেছিলাম। কয়েকজন মুখে গামছা জড়িয়ে মাস্ক পরে ভিড়ের মধ্যে ঘুরছিল। তারা ভুল এবং উস্কানিমূলক স্লোগান দিচ্ছিল, গালিগালাজ করছিল, ছাত্রছাত্রীদের উত্তেজিত করার চেষ্টা করছিল। এখন তাদের পরিচয় খুঁজে বের করার কাজ চলছে। কিন্তু এর মধ্যেই এই মামলায় আরও একটি গুরুত্বপূর্ণ মোড় এসেছে। সিজেপি প্রোটেস্টের সময়, বিশেষ করে 21শে জুলাই যেসব পুলিশকর্মী ডিউটিতে ছিলেন, তাদের পরিবারের সদস্যরা নিজেদের অধিকারের দাবিতে সুপ্রিম কোর্টে আলাদা পিটিশন দাখিল করেছেন। তাদের বক্তব্য ছিল, আন্দোলনের জায়গায় পুলিশ কর্মীরা ব্যক্তিগত আনন্দ করতে সেখানে যাননি, তারা অন ডিউটি সেখানে উপস্থিত ছিলেন। সেই অবস্থায় তাদের উপর হামলা হয়েছে, তাদের পাথর মারা হয়েছে, তাদেরকে আহত করা হয়েছে। তাহলে তাদের পরিবারেরও এই আদালতের দরজায় কড়া নাড়ার অধিকার নেই? পিটিশনে বলা হয়েছে, অন ডিউটি পুলিশকর্মীদেরও সাধারণ নাগরিকের মতো জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার মৌলিক অধিকার রয়েছে। বাকিদের জন্য আর্টিকেল 21 থাকবে, কিন্তু পুলিশের ইউনিফর্ম পরলেই মানুষের মৌলিক অধিকার শেষ হয়ে যাবে। এই আজব থিওরি কোথা থেকে এলো? কিছু পরিস্থিতিতে সাধারণ মানুষের যে কনস্টিটিউশনাল প্রোটেকশন থাকে, সেই একই প্রোটেকশন পুলিশ কর্মীদেরকেও দেওয়া উচিত। তারা পাবলিক সার্ভেন্ট বলে তাদের গায়ে হাত তোলা, গালিগালাজ করা, তাদের উপর পেপার স্প্রে করা বা প্রাণঘাতী হামলা চালানো কারোর জন্মগত অধিকার হয়ে যায় না। এই কারণেই আহত পুলিশ কর্মীদের পরিবারের সদস্যরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এই যৌথ পিটিশনটি আহত এসপি কৈলাস সিং বিস্ট, এসআই সন্দীপ, কনস্টেবল ধীরাজ এবং এসআই হেমেন্দ্র রাঠির পরিবারের সদস্যদের পক্ষ থেকে দাখিল করা হয়েছে। তাদের আবেদন, ভবিষ্যতে প্রোটেস্ট সংক্রান্ত গাইডলাইন তৈরি করার সময় যেন পুলিশ কর্মীদের বক্তব্যও শোনা হয়। কারণ এখন আদালতে আলোচনা হচ্ছে, ছাত্রদের বিরুদ্ধে করা এফআইআর তুলে নেওয়া হবে, তাদের বিরুদ্ধে করা কার্যকলাপকে সম্পূর্ণরূপে বন্ধ করা হবে, কিন্তু যে পুলিশ কর্মীরা ওই দিন আহত হলেন তাদের কথা কে শুনবে? একপাক্ষিকভাবে শুধু পুলিশের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হবে, পুলিশ কর্মীদের বক্তব্যই নেওয়া হবে না, এটা কোনো ফেয়ার প্রসেস হতে পারে না। পুলিশ কর্মীদের সঙ্গে সেদিন দুর্ব্যবহার করা হয়েছিল, তাদের গালিগালাজ করা হয়েছিল, তাদের ওপর সরাসরি হামলা হয়েছিল। সেই কারণেই তাদের পরিবারের সদস্যরা আদালতের কাছে আবেদন করেছেন, তারা যেন নিজেদের বক্তব্য রাখার সুযোগ পান এবং তাদের সাংবিধানিক অধিকারও যেন সুরক্ষিত থাকে। এবার দেখা যাক পিটিশনে ঠিক কি বলা হয়েছে। পিটিশন অনুযায়ী 20 জুলাই থেকে 25শে জুলাই 2026-এর মধ্যে যন্তর মন্তর এলাকায় প্রায় 20,000-এর বেশি প্রোটেস্টারের ক্রাউড সামলানোর জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। 20 জুলাই ব্যারিকেড ভাঙা এবং পরবর্তী হিংসার ঘটনায় 130 জনের বেশি পুলিশকর্মী আহত হন। এরপর 24 এবং 25শে জুলাই ক্রাউডের একাংশ পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে, এমনকি ধারালো টাইলের টুকরো দিয়েও পুলিশদের উপর হামলা করা হয়। এই ঘটনায় অনেক সিনিয়র পুলিশ অফিসার গুরুতরভাবে আহত হন এবং সব মিলিয়ে আহত পুলিশকর্মীর সংখ্যা প্রায় 200-তে পৌঁছে যায়।
পিটিশনে যুক্তি দেওয়া হয়েছে সংবিধানের আর্টিকেল 21 এবং আর্টিকেল 14 শুধু প্রোটেস্টার বা সাধারণ নাগরিকদের জন্য লেখা হয়নি। এই অধিকার ডিউটিতে থাকা পুলিশ কর্মীদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। অন্যরা যে অধিকার পাবে পুলিশ পার্সোনেল সেই একই অধিকার পাবে, কারণ সংবিধান ইউনিফর্ম দেখে মানুষের মর্যাদা মাপে না। আর্টিকেল 19 মানুষকে প্রোটেস্ট করার অধিকার দেয়, মত প্রকাশের স্বাধীনতা দেয়, কিন্তু সেই স্বাধীনতারও একটা সীমা রয়েছে। প্রতিবাদের নামে আপনি অন্য কারোর শরীরে আঘাত করতে পারেন না, কাউকে প্রকাশ্যে অপমান করতে পারেন না, গালিগালাজ করতে পারেন না, পাথর ছুটতে পারেন না, এবং আইন শৃঙ্খলা রক্ষা করতে যাওয়া পাবলিক সার্ভেন্টের ওপর হামলা চালানোর লাইসেন্স তো আর্টিকেল 19 কাউকে দেয়নি। ফ্রিডম অফ এক্সপ্রেশন মানে যা খুশি তাই করার ফ্রিডম নয়। আজকাল কিছু লোকের ধারণা হয়েছে হাতে একটা প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় বেরোলেই সব আইন তাদের পায়ের নিচে চলে আসে। পুলিশকে মারলেও প্রোটেস্ট, ব্যারিকেড ভাঙলেও প্রোটেস্ট, সরকারি সম্পত্তি নষ্ট করলেও প্রোটেস্ট, এরপর অ্যাকশন শুরু হলেই তখন সবাই নির্দোষ হয়ে যায়। আইন এভাবে চলে না। এই কারণেই আদালতের কাছে আবেদন করা হয়েছে আহত পুলিশ কর্মীদের পরিবারের সদস্যদেরকে এই মামলায় পার্টি হিসেবে অন্তর্ভুক্ত করা হোক। তাহলে শুধু আন্দোলনকারীদেরই বক্তব্যই নয়, আহত পুলিশ কর্মীদের মানবিক দিকটাও আদালতের সামনে আসবে। পিটিশনে আরো বলা হয়েছে পুলিশ বাহিনীর বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়া ব্যক্তিদের স্ট্রিক্ট অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে হবে। ডিউটিতে থাকা পুলিশ কর্মীদের নিরাপত্তার জন্য ন্যাশনাল লেভেল গাইডলাইন জারি করা দরকার, কারণ যে কেউ এসে পুলিশকে আক্রমণ করে চলে যাবে আর তারপর কিছু লোক দাবি তুলবে তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হবে না। এই সার্কাস বেশি দিন চলতে পারে না। সে ছাত্র হোক, প্রোটেস্টার হোক, অর্গানাইজড ট্রাভেল মেকার হোক বা অন্য পার্টির গুন্ডা, কারোর ওপর হামলা করার অধিকার তাদের নেই। কাউকে আহত করার ফ্রিডম ভারতীয় সংবিধান দেয়নি। তাই পুলিশ কর্মীদের পরিবারের বক্তব্য, ছাত্রদের জন্য যদি আদালতে শুনানি হতে পারে, তাদের বিরুদ্ধে করা এফআইআর নিয়ে যদি আলোচনা হতে পারে, তাহলে আহত পুলিশ কর্মীদের বিষয়েও সমানভাবে শুনানি হওয়া উচিত। এখন এই মামলায় দুটি পক্ষ মুখোমুখি দাঁড়িয়ে আছে। দুই পক্ষেরই আলাদা বক্তব্য এবং আলাদা দাবি রয়েছে। এখন পর্যন্ত সুপ্রিম কোর্ট ছাত্রছাত্রী এবং প্রোটেস্টারদের দিক থেকে দাখিল করা পিটিশনের উপর শুনানি করছে। নির্দোষদের বিরুদ্ধে অ্যাকশন না নেওয়া এবং প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড না থাকা ব্যক্তিদের মামলা প্রত্যাহারের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। কিন্তু পুলিশ কর্মীরা তাদের পরিবারের নতুন পিটিশন সামনে আসার পর সুপ্রিম কোর্ট কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার। আদালত কি এই আহত পুলিশ কর্মীদের পরিবারের সদস্যদের মামলার পার্টি হিসেবে গ্রহণ করবে, তাদের বক্তব্যকে আলাদাভাবে শুনবে, নাকি প্রোটেস্ট সংক্রান্ত একটি কম্প্রিহেন্সিভ ন্যাশনাল গাইডলাইন তৈরির পথে এগোবে? এই প্রশ্নগুলির উত্তর আগামী শুনানিতেই পরিষ্কার হতে পারে। আপনাদের এই বিষয়ে কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।